মণিপুর নামে একটি ছোট্ট গ্রামে সরলা তার দুই ছেলেকে বিয়ে দেয়। তবে বড় ছেলে সে মাঠে ঘাটে চাষ করত। তবে তার স্ত্রী ছিল অনেক গরিব পরিবারের একটা মেয়ে। তবে ছোট ছেলে সে একটা অফিসে কাজ করত, আর তার বউ ছিল সে অনেক ধনী পরিবারের মেয়ে। আরে ওই রাজরানী, কখন উঠবি বল তো দেখি? সকাল যে কটা বাজে সে খেয়াল আছে? সূর্য যে মাথার ওপর উঠে গেছে সেটা কি দেখার নাম নেই নাকি? সংসারের কাজগুলো কে সারবে বল তো দেখি? এখনো পড়ে পড়ে তুই ঘুমাচ্ছিস? মা, কাল রাত থেকে শরীরটা যে খুবই খারাপ, আর সকাল থেকে তো অসহ্য মাথার যন্ত্রণা শুরু হয়েছে, তাই তেমন একটা ভালো লাগছে না, তাই একটু শুয়েছিলাম মা। তুই যদি এমন পড়ে পড়ে ঘুমাস তাহলে সংসারের কাজগুলো কে করবে শুনি দেখি? মা, আজ দিনটা একটু ছোটকে বলুন না যে বাড়ির কাজগুলো সেরে নিতে। আমার যে খুব মাথার যন্ত্রণা হচ্ছে, একটু যন্ত্রণাটা কমলে আমি গিয়ে ছোটোর হাতে হাতে কাজ করে দেব। আর তখন সেখানে ছোট বৌমা খুশি চলে আসে। কি বলছো দিদি? আমি করব বাড়ির কাজ? না না, আমি ওসব করতে পারবো না। আর যখন আমি আমার নিজের বাড়িতে ছিলাম তখন আমার জন্য অনেক কাজের লোক ছিল, আমাকে একটা কোনো কাজ করতে হয়নি। আর আমি করব এখানে সব কিছু কাজ? দেখুন মা, আমি এইসবগুলো করতে পারবো না। আরে না না বৌমা, তোমাকে কোনো কাজ করতে হবে না। আর ওই পোড়ার মুখের কথা একদম শুনবে না। এই, তাড়াতাড়ি ওঠ আর সংসারের কাজগুলো করে দে। তোর বাবা এখানে 10টা চাকর রেখে যায়নি তোর জন্য যে তোর সব কাজ সবাই করে যাবে। করে দে সব কাজ। মা, আমার কিছু ময়লা জামা কাপড় আছে, সেগুলো কাচতে হবে। আপনি একটু দিদিকে বলুন না, যদি ওগুলো আমাকে কেচে এনে দেয় তাহলে খুব ভালো হবে। আরে ছোট বৌমা, মা তুমি একদম চিন্তা করো না, তোমার সব কাজ বড় বৌমাই করবে। বড় বৌমা, তাড়াতাড়ি ওঠো আর বাসি কাজগুলো সেরে তুমি পুকুর ঘাট থেকে তাড়াতাড়ি জামা কাপড়গুলো কেচে এনে দাও। তারপর রান্না বসাবে, তোমার বাবা দুপুর দুপুর খাবে। এইসব কথা শোনার পর রূপার অনেক খারাপ লাগে, কিন্তু সে কোনো কিছু বলে না। সে তাদের দিকে তাকিয়েছিল। আরে মুখ পুরি, এমনভাবে তাকিয়ে থাকে কি দেখছিস? তাড়াতাড়ি ওঠ আর কাজগুলো সার। যত সব, সকাল সকাল এখনো ওঠার নাম নেই, বেলা হয়ে গেছে, পড়ে পড়ে ঘুমাচ্ছে। ওঠ তাড়াতাড়ি আর সংসারের কাজগুলো সার। তারপর রূপা একটা একটা করে তার সংসারের সব কাজ সারতে থাকে। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। খুশি তার শাশুড়ি মাকে বলতে থাকে, মা, আমার বাড়ি থেকে আপনাদের জন্য সবার জন্য কেনাকাটি করেছে, তো সেগুলো আমরা পরশুদিন আনতে যাব। আরে বৌমা, আবার কেনাকাটির কি দরকার ছিল মা? তোমার বাবা মা তো আমাদের জন্য অনেক কিছু করে মা, আবার কেন কেনাকাটি করতে গেলে? আর একটা আমার বড় বৌমা হয়েছে, সে একটা হাবাদে ভিখারি ঘরের মেয়েকে বউ করে নিয়ে এসেছি। তার বাড়ি থেকে তো কোনো চারানা কিছু আসে না আমার বাড়িতে। আরে মা, আপনার তো বড় বৌমার বাপের বাড়িতে ঠিক ভালোভাবে খাওয়া দাওয়া জোটে না, আবার ওরা কি পাঠাবে আপনার জন্য? আপনি ওইসব আশা ছেড়ে দিন। আরে বৌমা, তা তো আমি জানি, তুমি তো হচ্ছ আমার বাড়ির লক্ষ্মী। আচ্ছা মা, তুমি কি খেয়েছো নাকি এখনো খাওনি বলো তো দেখি? না মা, এখনো আমি খাইনি। এখনো তুমি খাওনি? চলো চলো বৌমা, আজ আমি নিজের হাতে তোমাকে খাইয়ে দেবো। এত বেলা করে খেলে তোমার যে শরীর খারাপ হয়ে যাবে মা। চলো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি মা। তাহলে মা, আপনার বড় বৌমাকেও ডেকে নিন, তাহলে সেও খেয়ে নেবে। আরে মা, ওর কথা ছাড়ো তো। ও খেলো কি মরলো কি বাঁচলো সেটা আমাদের দেখার দরকার নেই। চলো মা, তোমাকে আমি খাইয়ে দিই। তাদের সব কথা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রূপা শুনছিল। সেই সব কথা শুনে রূপার অনেক কষ্ট লাগে। আর কিছুক্ষণ পর রাজু কাজে থেকে বাড়িতে ফিরে আসে। কি গো গিন্নি, খাওয়া দাওয়া হয়েছে? না গো, এখনো আমি খাইনি। চলো, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। আরে গিন্নি, আমি তোমাকে কতবার বলেছি যে এত বেলা পর্যন্ত তুমি আমার জন্য অপেক্ষা করবে না,
তোমাকে কতবার বলেছে খেয়ে নেওয়ার কথা, তাহলে তুমি খাও না কেন? বাড়ির সবাই ছোটকে খুব ভালোবাসে, তাই জন্য ছোটকে সবাই খাওয়ার জন্য ডাকে। কিন্তু আমি সারাদিন এত কাজ করি, সবার এত কাজ করে দিই, একবারও আমাকে কেউ খেতেও ডাকে না। গিন্নি, তুমি চিন্তা করো না গিন্নি, সব একদিন ঠিক হয়ে যাবে। আমি জানি আমি অনেক গরিব পরিবারের মেয়ে, আমার বাবারও তো আর্থিক অবস্থা নেই, কিন্তু আমার বিয়ের সময় আমার বাবার সামর্থ্য মতো আমাকে দিয়েছে। কিন্তু ছোটোর বাড়ি থেকে সবাই খুব ধনী, তাই ছোটকে সবাই ভরিয়ে দিয়েছে। বাড়ির এত সব কিছু কাজ করে দিই, তবু কারো মন পায় না। ছোট ধনী পরিবারের মেয়ে বলে তাই ওকে কেউ কোনো কাজ করতে দেয় না, সব কাজ আমাকে করতে হয়, তাই ওকে সবাই মাথায় তুলে রাখে। গিন্নি, আমি জানি আমারও খুব কষ্ট হয় যখন মা তোমার সাথে এমন ব্যবহার করে, কিন্তু কি করব বলো, আমার যে 4 হাত পা বাঁধা, কারণ আমারও তেমন আর্থিক অবস্থা ভালো না যে আমি তোমাকে কিছু সুখ দেব। না গো, তোমার কাছ থেকে আমার কিছুই চাই না, তুমি যে আমার পাশে আছো এটাই হচ্ছে সব থেকে বড় শক্তি। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। আরে বড় বৌমা, বিকাল গড়িয়ে সন্ধে হতে যাচ্ছে, আর এখনো তুমি কাউকে চা দাওনি। তা তোমাকে চা বানানোর জন্য নেমন্তন্ন করতে হবে নাকি? মা, সব সময় তো আমি সকাল থেকে রাত পর্যন্ত বাড়ির কাজ একাই করে যাই, তা আপনি ছোটকে কেন বলেন না? ও তো বাড়ির একটা দুটো কাজ করতে পারে আমার হাতে হাতে। কি বলছো দিদি? আমি করব বাড়ির কাজ? তাহলে তুমি কিসের জন্য আছো এই বাড়িতে? কেন রে ছোট, আমি যেমন এই বাড়ির বউ, তুইও তো এই বাড়ির বউ। আমি যদি কাজ করতে পারি তাহলে তুই কেন করবি না? আরে বড় বৌমা, আজকাল তুমি বেশি মুখে মুখে কথা বলছো। যেটা তোমার করতে বলা হয়েছে সেটাই করো। যাও, চা বানিয়ে নিয়ে আসো। আর ছোট বৌমা বাড়ির কোনো কাজ করবে না। জানো ও কোন বাড়ির মেয়ে? তোমার মতো হাবাদে ঘরের মেয়ে না, ঠিক আছে? যাও, গিয়ে চাটা বানিয়ে আনো। রূপা এমন কথা শোনার পর সে চুপচাপ থাকে, সে কোনো কিছু কথা না বলে চা বানাতে চলে যায়। দেখো গিন্নি, তুমি যেটা করছো একদম ভালো করছো না কিন্তু। তুমি কি বলতে চাও? আর আমি কি ভালো করছি না সেটা বলো। তুমি দুটো বৌমাকে আলাদা আলাদা চোখে দেখছো। বড় বৌমা তেমন ধনী পরিবারের মেয়ে নয় বলে তাই জন্য তুমি ওর সাথে এমন ব্যবহার করছো, আর ছোট বৌমা অনেক বড়লোক পরিবারের মেয়ে বলে তাই ওকে মাথায় তুলে রাখছো। কিন্তু গিন্নি, তুমি যে অনেক বড় ভুল করছো, তুমি মানুষ চিনতে পারোনি এখনো। শোনো, আমি যেটা করছি সেটা ভালোই করছি। আর হাবাদে ঘরের মেয়েকে আমাদের বাড়ির বৌমা করে নিয়ে এসেছি, এটা ওর ভাগ্য খুলে গেছে, ঠিক আছে? না হলে ওর কোনো ভালো বাড়িতে বিয়ে হতো না। কিন্তু গিন্নি, বড় বৌমা সংসারের জন্য সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে গরুর মতো কেটে যায়। তোমার ছোট বৌমা কি করে বলো তো? সে পায়ের ওপর পা তুলে তুলে বসে বসে খায়। দেখো, ছোট বৌমার এইসব করে কোনোদিন অভ্যাস নেই। ওর বাড়িতে কাজ করার জন্য অনেক কাজের মেয়ে আছে, তাই ছোট বৌমা এইসব কাজ করতে পারে না। আর বড় বৌমা সে গ্রামের মেয়ে, সে সব কিছু পারে, তাই ওকে দিয়ে সব কিছু কাজ করানো হয়। গিন্নি, একদিন তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পারবে, আর সেই দিনটা খুব তাড়াতাড়ি আসবে, চিন্তা করো না। পরের দিন সকালে রূপা কাপড় জামাগুলো কাচার জন্য সে পুকুরে যায়। আরে রূপা দিদি, বাড়িতে রান্না বান্না হয়ে গেছে নাকি এখনো হয়নি? না গো দিদি, এখনো রান্না বসায়নি গো। এই জামা কাপড়গুলো কেচে নিয়ে বাড়িতে যাব, তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে দেব। দিদি, তোমাকে একটা কথা বলি, কিছু যেন মনে করো না। তোমার যে ছোট যা আছে, সে তো বাড়ির তো একটাও কুটি নাড়ে না, পটের বিবি হয়ে ঘুরে বেড়ায়, আর ঘরের সব কাজ তো তোমাকেই করতে হয়। আরে না, এমনটা না, সবাই কম বেশি হাতে হাত মিলিয়ে কাজগুলো করা হয়, কেউ একা করে না। থাক থাক দিদি, শাক দিয়ে আর মাছ ঢাকার চেষ্টা করো না। তোমার শাশুড়ি কেমন এই পাড়ায় সবাই জানে,
তোমার ছোট জায় একটু বড় বাড়ির ফ্যামিলির মেয়ে বলে সেইখানে তোমার শাশুড়ি তোকে মাথায় করে রেখেছে আর তোমাকে দিয়ে গরুর মতো সব কাজগুলো করায়। আরে না না দিদি, এমনটা না। ও বড় ঘরের মেয়ে তো, আর ওর বাড়িতে ওর কাজের জন্য অনেক কাজের লোক থাকে, তো সেই কারণে এখানে এসে তো একটু মানিয়ে নিতে অসুবিধা হবে। ধীরে ধীরে সব কিছু শিখে যাবে। কী আর বলবো দিদি তোমাকে, তোমার শাশুড়ি যখন পাড়ার মধ্যে যায়, তোমার ছোট জায়ের নামে তো প্রশংসা করে পুরো মাথায় তোলে, আর তোমার নামে তো গালমন্দ করতেও ছাড়ে না, অনেক বাজে বাজে কথা শোনায়। তা আমরা কি গ্রামের কেউ জানি না? তোমার শাশুড়ির ব্যাপারে সব কিছু জানি গো। এইসব কথা শোনার পর রূপা চুপ করে থাকে, কারণ রূপা জানতো তার শাশুড়ি তাকে পছন্দ করতো না। আচ্ছা দিদি, তাহলে আমি এখন যাই গো। আবার যে সংসারে অনেক কাজ পড়ে আছে, এই কাপড় জামাগুলো কেচে নিয়ে তারপর যে আমার রান্না বসাতে হবে। ঠিক আছে, আমি আসি গো। তারপর রূপা জামা কাপড়গুলো নিয়ে সে বাড়িতে চলে যায়। কি রে মুখ পুরি, এখন আসার সময় হলো নাকি? সেই তো কখন পুকুর ঘাটে গিয়েছিলিস জামা কাপড়গুলো কাচতে, আর আসার নাম নেই নাকি? জামা কাপড় কাচতে গিয়ে কি গল্পে জুড়ে দিয়েছিস? নিশ্চয়ই কারোর কাছে আমাদের নামে বদনাম করছিলিস। মা, আমি কারোর কাছে আপনাদের নামে কোনো কিছু বাজে কথা বলিনি। এতগুলো জামা কাপড় কাচতে কাচতে একটু দেরি হয়ে গেছে মা। সকাল গড়িয়ে দুপুর হতে যাচ্ছে, এখনো পর্যন্ত তুমি কোনো রান্না বান্না বসাওনি। তা কখন বসাবে শুনি? মা, আমি একা হাতে সংসারের সব কাজ সামলাচ্ছি, তাই আমার একটু দেরি হয়ে গেছে। আমি এক্ষুনি জামা কাপড়গুলো মেলে আমি এক্ষুনি রান্না বসিয়ে দিচ্ছি, আপনি একদম চিন্তা করবেন না মা। সব সময় মুখে মুখে কথা লেগেই আছে, কোনো কিছু কথা বললেই তার সব সময় উত্তর দিতেই থাকে। বাবা মা যেন কিছুই শিখে পাঠায়নি। মা, আপনি এমনভাবে কেন বলছেন? আর আমি কি এমন ভুল কথা বলেছি? আমি বলেছি যে আমি এক্ষুনি রান্নাগুলো বসাতে যাব, তাহলে আমার বাবা মাকে কেন ধরে টানছেন এখানে? বেশি কথা না বলে যাও, এক্ষুনি গিয়ে রান্নাটা বসিয়ে ফেলো, যত সব। তার শাশুড়ি মায়ের মুখে থেকে এমন কথা শোনার পর রূপা মন খারাপ করে সে ওখান থেকে চলে যায় রান্না বসাতে। সারাদিন সবার এত কাজ করে দিই, তারপরেও কারোর কাছ থেকে কোনো কিছু ভালোবাসা পাওয়া যায় না। যতই করে দাও না, তবু এদের মন পাওয়া যাবে না। তবে টাকা পয়সা থাকলে তারপরে এদের মন পাওয়া যাবে। এই শোনো, আমি আর এখানে থাকতে পারবো না। আমি ভাবছি যে এখান থেকে আমরা চলে যাব। আর এখানে থেকে বা কী লাভ বলো তো? আমার এখানে থাকতে একদম পছন্দ হচ্ছে না। কেন গিন্নি, আবার তোমার কি হলো? আর এখান থেকে আমরা কোথায় চলে যাব সেটা তো বলো। শোনো তাহলে, আমার বাবা বলেছে আমাকে একটা ফ্ল্যাট কিনে দেবে, তো আমরা ভাবছি যে আমরা ওখানে চলে যাব। আর এখানে থেকে বা কী লাভ বলো তো? এখানে কোনো সুযোগ সুবিধা নেই। আরে কি বলছো গিন্নি, সত্যি? আমার শ্বশুর মশাই আমাদের একটা ফ্ল্যাট কিনে দেবে? এ তো খুব ভালো কথা। হ্যাঁ গো, তাই জন্য তো বলছি, চলো ওখানেই চলে যাই। কিন্তু গিন্নি, আমরা যদি ওখানে চলে যাই তাহলে এখানে দাদা বৌদি বাবা মা তো আছে, ওদেরকেও কি নিয়ে যাব নাকি? না, আমাদের সাথে করে তোমার বয়স্ক বাবা মা আর তোমার দাদা বৌদিকে সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। আর যদি তুমি ওদের ছাড়া থাকতে না পারো, তাহলে তুমি ওদের সাথেই থাকো। আমি আর এখানে থাকবো না, আমি ওখানেই চলে যাব। আরে গিন্নি, রাগ করছো কেন? আমিও যাব তো তোমার সাথে, তুমি কথায় কথায় রেগে যাচ্ছ। আর শোনো, তোমার মা যে কেন আমাকে ভালোবাসে সেটাও আমি ভালোভাবে জানি, ঠিক আছে? আর আমাকে তো বাড়ির একটাও কাজ করতে দেয় না, যা করার তো বড়দি করে। আর সব থেকে বড় কথা, আমি বড় পরিবারের মেয়ে বলে সেইখানে তোমার মা আমাকে এত মাথায় করে রেখেছে। আর আজকে যদি আমি গরিব পরিবারের মেয়ে হতাম, তাহলে আমাকে দিয়ে সব কাজ করাতো আর আমাকে উঠতে বসতে কথা শোনাতো, বুঝেছো? আরে গিন্নি, সে তো আমি জানি, তবে এইসব কথা বাদ দাও তো এখন। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায় আর সরলা একটু অসুস্থ হয়ে পড়ে। শুনুন, আপনার মায়ের একটা অপারেশন করতে হবে, আর আপনার মায়ের পেটে স্টোন পড়েছে। কিন্তু ডাক্তারবাবু, আমার মায়ের অপারেশনের জন্য কত টাকা খরচা হবে? আপনার মায়ের অপারেশন করতে গেলে 1,00,000 টাকা খরচা হবে। তাড়াতাড়ি 1,00,000 টাকা জমা করে দিন, তাহলে আমরা অপারেশন করতে শুরু করে দেব। আর হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন,
1 মাসের মধ্যেই অপারেশনটা করতে হবে, তা না হলে আপনার মাকে আর বাঁচানো যাবে না। এতগুলো টাকার কথা শুনে রাজু অনেক অবাক হয়ে যায়। পরের দিন সকালে সবাই সরলাকে নিয়ে বাড়িতে চলে যায়। মা, আপনাদের সাথে আমার একটা কথা আছে। হ্যাঁ বৌমা, বলো না মা, কি কথা? মা, আমরা আর এখানে থাকবো না। আমি তোমার বৌমাকে নিয়ে শহরে চলে যাচ্ছি। আর আমার এমনিতে এখান থেকে যাতায়াত করতে অনেক দেরি হয়ে যায়, তাই জন্য আমি এবার থেকে শহরেই থাকবো আর ওখান থেকেই কাজ করব। আমার যে এখন শরীর খারাপ, আর তোরাই আমাকে ফেলে দিয়ে আর চলে যাচ্ছিস শহরে বাবা। এমনটা করিস না বাবা, এমনটা করিস না। মা দেখুন, আমাদের কিছু করার নেই, আর আপনার ছেলের অফিসে যেতে একটু অসুবিধা হয়ে যায়, তাই আমার বাবা ওখানে আমাদের একটা নতুন ফ্ল্যাট কিনে দিয়েছে, তাই আমরা ওখানে চলে যাচ্ছি। আর এমনিতে বড়দি তো এখানে আছে, তোমার সেবা ধর্ম করে সুস্থ করে দেবে। কিন্তু বাবা, আমার যে অপারেশন করতে 1 লাখ টাকার প্রয়োজন আছে বাবা, কিন্তু এতগুলো টাকা তো এখন বাড়িতে নেই রে। আর শোনো মা, আমার কাছে অত টাকা পয়সা নেই আর আমি দিতে পারবো না। আর আমরা কালই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তার ছোট ছেলের মুখ থেকে এমন কথা শুনে সরলা অনেক অবাক হয়ে যায়। তোকে এত কষ্ট করে মানুষ করেছি, তুই একটা বড় অফিসে চাকরি করিস, আর তুই নাকি আমার অপারেশনে টাকা দিতে পারবি না? দেখুন মা, এত টাকা পয়সা আমাদের কাছে নেই, আর এমনিতে বড়দা তো আছে, বড়দাকে বলুন না যে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে। আমাদের কাছে এত টাকা পয়সা নেই, তাই আমরা সাহায্য করতে পারবো না। বৌমা, তুমি এমনভাবে বলছো মা, আমি তো তোমাকে কত ভালোবাসি, আর তোমার মুখে থেকে এমনভাবে আমার শুনতে ভালো লাগে না মা। সে আপনি যাই বলুন মা, তাতে আমার কোনো যায় আসে না, যেটা ভাবার সেটাই ভাবুন। তাহলে এখন আমরা আসি। এইসব বলে তারপর ওরা ওখান থেকে চলে যায়। মা, আপনি একদম চিন্তা করবেন না, আপনার অপারেশন ঠিক ভালোভাবেই হয়ে যাবে। এতগুলো টাকা কোথায় থেকে যে জোগাড় হবে সেটাই তো বুঝতে পারছি না। মা, আপনি টাকা নিয়ে একদম চিন্তা করবেন না, আপনি সুস্থ হয়ে যাবেন। আমার বিয়েতে আমার বাবা মা যেই সব গহনাগুলো দিয়েছিল, সেই গহনাগুলো আমি বিক্রি করে সেই টাকা নিয়ে আপনার চিকিৎসা করে দেব। এইসব কথা বলে রূপা আর রাজু ওখান থেকে সে ঘরে চলে যায়। দেখেছো গিন্নি, তুমি এতদিন যাকে পছন্দ করতে না, আজ সেই তোমার প্রাণ বাঁচাচ্ছে। আর যাকে তুমি এত মাথায় করে রাখলে, সে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেল। বাহ, আমি বলেছিলাম না তুমি মানুষ চিনতে পারোনি। দেখলে তো, আজ তার প্রমাণ পেয়ে গেলে তুমি। হ্যাঁ গো, আমি তো প্রমাণ পেয়েই গেলাম। আমি দুই বৌমাকে দু চোখেই দেখতাম। ওর বাবা এত ধনী বলে আমি ওকে সম্মান দিয়ে মাথায় তুলে রেখেছিলাম, আর আমার বড় বৌমা এত গরিব ছিল, তাকে আমি উল্টো পাল্টা অনেক অপমান করেছি। কিন্তু আমার বড় বউয়ের মনটা যে অনেক বড়। তুমি যে এতদিন পর তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক। তোমার যে চোখটা খুলেছে, সেটাই তো অনেক বড় কথা। তুমি চিন্তা করো না গিন্নি, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ গো, আমি যে অনেক বড় ভুল করেছি। বড় বৌমার সামনে চোখে চোখ রেখে কথা বলার মতো আমার তেমন একটা সাহস নেই। আমি যে অনেক লজ্জিত আমার কর্মের জন্য। আরে গিন্নি, তুমি এত চিন্তা করো না। যাও, একটু বিশ্রাম নাও, তোমার শরীর যে খারাপ। আচ্ছা শোনো, আমার যেসব গয়নাগুলো আছে সেগুলো নিয়ে কাল সকালে তুমি শাওরার দোকানে যাবে, ওগুলো ওখানে গিয়ে বিক্রি করে দেবে তো। আর যা টাকা হবে সেইগুলো নিয়ে আসবে। জানি না 1 লাখ টাকা পুরো হবে কি না, কিছু তো হবে, যা হবে সেগুলো নিয়ে চলে আসবে। আরে গিন্নি, তুমি অত চিন্তা করো না। আর এমনিতে আমাদের কাছে তো কিছু টাকা আছে, আর ওগুলো বিক্রি করে যা টাকা হবে সেই টাকা দিয়ে আমরা মায়ের চিকিৎসা করে নিতে পারবো। আর যদিও বা কম পড়ে, তাহলে আমরা নয় কারোর কাছ থেকে ধার চেয়ে নেব।
হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। আর শোনো, কাল কিন্তু সাবধানে ওই গহনাগুলো নিয়ে যাবে। আরে হ্যাঁ হ্যাঁ গিন্নি, তুমি অত ভেবো না, আমি কালকে সাবধানে ওই গহনাগুলো নিয়ে যাব। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। রাজু তার মায়ের অপারেশন করার জন্য তাকে হসপিটালে ভর্তি করে দেয়। কিছুক্ষণের মধ্যেই সরলার অপারেশন শুরু করে দেয়। আপনার মায়ের অপারেশন সবকিছু ভালোভাবে হয়ে গেছে, আর উনি একটু সুস্থ হলে আপনারা ওকে নিয়ে যেতে পারেন বাড়িতে। ধন্যবাদ ডাক্তারবাবু। পরের দিন সকালে রূপা আর রাজু তাদের মাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে সুস্থ করে। মা, তোমাকে একটা কথা বলি মা, আজকে তুমি আমার জন্য যা করেছো তা আমি কোনোদিনও ভুলতে পারবো না মা। তুমি যে আমার একটা নতুন জীবন দিয়েছো। আমি তোমাকে এত অবহেলা করেছি, এত অপমান করেছি, তারপরও তোমার সোনার গহনা বেচে আমার যে চিকিৎসা করে সুস্থ করেছো মা। মা, এইসব আর পুরানো কথা তুলতে হবে না। তোমার শরীরটা খারাপ আছে, একটু বিশ্রাম নাও তো। তোমাকে যে সুস্থ হতে হবে। আমি তাড়াতাড়ি গিয়ে রান্নাটা বসিয়ে ফেলি। আজকে কাঁচকলা দিয়ে একটু পাতলা পাতলা মাছের ঝোল করব। দেখবে তোমার খুব ভালো লাগবে মা। না বৌমা, আজকের আমি বুঝতে পারছি আমি অনেক বড় ভুল করেছি। টাকা পয়সা থাকলে যে তারা একটা বড় মানুষ হতে পারে সেরকম না মা। বড় মানুষ হতে গেলে তো বড় মনের প্রয়োজন হয়, আর সেটা আমার বড় বৌমার ছিল। এতদিন আমি চিনতে পারিনি তোমাকে মা। আমায় ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। সরলা তার নিজের ভুলটা বুঝতে পারে, আর রূপা তার শাশুড়ি মাকে ক্ষমা করে দেয়। তারপর থেকে তারা শাশুড়ি বৌমা খুব ভালোভাবে দিন কাটাতে থাকে।